নমস্কার। লোকে ছোট ভিডিও পছন্দ করছেন নাকি বড় ভিডিও পছন্দ করছেন? কেউ বলছেন ভিডিওটা ছোট করুন, ছোট ভিডিওটা লোকে দেখবে, অতটা মোবাইল ডাটা খরচা করে লোকে বড় ভিডিওটা শুনবে না। আবার কেউ বলছে যে আপনি বিষয়টা এমন চুজ করুন যাতে লোকে শুনতে আগ্রহী হয়, লোকে কৌতূহলী হয় বা লোকের ভালো লাগে, খুব বেশি মেধা খরচ না করতে হয় লোককে, শ্রোতাকে। তাহলে বড় হলেও আপত্তি নেই, যত বড়ই হোক লোকে শুনবে। কিন্তু জটিল হলে, দুরূহ বা দুর্বোধ্য হলে লোকে তা শুনবে না বা দেখবে না। এটা একটা দু রকমের প্রশ্ন, ছোট না বড়, ভিডিওটা ছোট হবে না বড় হবে, এটা একটা প্রশ্ন। আবার কিছু লোক বলছেন যে কবিতা কেউ শোনে না, কবিতার ভিডিও করে লাভ নেই। আর আপনি যেহেতু কবিতা পরিবেশনের তথাকথিত নিয়মগুলি আপনি জানেন না, লোকের শ্রুতিকে আকর্ষণ করতে জানেন না, তাই আপনার কণ্ঠে লোকে কবিতা শুনবে না, সেটা ছোটই হোক আর বড়ই হোক। তাই আপনি ভিডিওতে কবিতা পাঠ থেকে বিরত হন, এরকম পরামর্শ আসছে। আবার এরকমও পরামর্শ আসছে যে লোকে শুনুন আর না শুনুন, আপনি কবিতা পাঠ করুন। কিছু লোক কবিতা পাঠ শুনছেন এবং তারা কবিতা ভালোবাসেন, এবং তারা কবিতা পাঠ যেভাবে আপনি পাঠ করছেন বা আরও 5 জন কবি যেভাবে পাঠ করে, সেই পাঠটাই তারা পছন্দ করেন। কবিতা পরিবেশন করার যে কৃত্রিম পদ্ধতি চালু আছে, সেগুলো তারা তেমন খুব একটা পছন্দ করেন না, কারণ তারা শুধু কবিতাটাকেই শুনতে চান। কবির যে দক্ষতা, কবির যে বাচনশৈলী, সেগুলোকেই তারা আবিষ্কার করতে চান, উপলব্ধি করতে চান। পরিবেশনগত যে গুণাবলী, সেগুলোতে তাদের খুব একটা আগ্রহ নেই। তো এই একটা মতামত। আমিও যেমন দেখতে পাচ্ছি যে কবিতা শোনার থেকে লোকে বাজে কথার প্রতি লোকের আকর্ষণটা একটু বেশি। আমি যে সমস্ত বাজে কথার ভিডিওগুলো পোস্ট করছি, সেগুলো অনেক বড়, তা সত্ত্বেও সেখানে অনেক লোকের ভিউ বেশি দেখতে পাচ্ছি। আমি জানি না তারা কতটুকু সময় ভিউ করছেন, 2-1 মিনিট নাকি 5-10 মিনিট নাকি 20-30 মিনিট, সেটা আমি জানি না, কিন্তু ভিউয়ের সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছি। অর্থাৎ বাজে কথাতে লোকের একটু কৌতূহল বেশি। কি বাজে কথা? কবিতায় লোকের তেমন কোনো কৌতূহল নেই। আবার দেখা যাচ্ছে যে যে সমস্ত কবির পাবলিক রিলেশন ভালো আছে, অর্থাৎ যার অনেক বন্ধুবান্ধব আছে, যার অনেক পরিচিতি আছে, এবং যিনি কবি সমাজে নিয়মিত যোগাযোগ রাখেন, অনুষ্ঠানে যাতায়াত করেন, পত্রপত্রিকায় লেখালেখি করেন, তিনি নিজে অনুষ্ঠানের আয়োজন করেন, নিজে একটি পত্রিকার সম্পাদনা করেন, সেই সমস্ত করিতকর্মা কবি যারা, তাঁদের কবিতাগুলো যখন আমি পাঠ করছি, তার ভিউ অনেক বেশি হচ্ছে। আবার প্রখ্যাত কবিদের কবিতা যখন আমি পাঠ করছি, যাদেরকে আমরা গুরু বলে মানি, যাদেরকে আমরা পথ প্রদর্শক বলে মানি, যাদেরকে আমরা কি বলবো, মানে কবি শ্রেষ্ঠ বলি, যাদের কবিতার উপরে আলোচনা করে পণ্ডিতবর্গ কয়েক ঘন্টা অতিবাহিত করতে পারেন এবং তারা
সেই সমস্ত কবিতার উপর আলোচনা করে, সেই সমস্ত কবিদের উপর আলোচনা করে তারা প্রচুর গদ্য, নিবন্ধ, প্রবন্ধের বই প্রকাশ করছেন এবং সেই সব বই, কবিতার বইয়ের থেকেও সেই আলোচনার বইগুলি অনেক বেশি পরিমাণে বিক্রি হচ্ছে, সমাদর পাচ্ছে মানুষের কাছে। তাহলে এইসব বিখ্যাত কবিদের, যাদের উপরে এত আলোচনা, এত লেখালেখি, এত গবেষণা, সেই সমস্ত কবিদের কবিতা যখন আমি পাঠ করছি, সেখানে আবার দেখা যাচ্ছে ভিউ নেই, খুব কম, নেই বললেই চলে। তা আমি কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, বুঝতে পারছি না যে কি কারণে লোক কোনটি শোনেন, কোনটি শোনেন না, কোনটি দেখেন, কোনটি দেখেন না। যাই হোক, ফলে আমি আর সেই বিষয় নিয়ে আপাতত আবার সেই বিষয়ে ভাবনা বন্ধ করলাম। এখন আজকে আমি আমার অনিবার্য বাধ্যবাধকতা বশত বড় ভিডিও আজ আমি করতে পারবো না। আমি আজকে ছোট ছোট ভিডিও বানাবো। তা প্রথমে দুই কবি আমি বেছে নিয়েছি, দুই কবির কবিতা পাঠ। আশার বাড়ির মেয়ে এই বইটির কবির নাম জয়শ্রী ঘোষ। এখান থেকে দু তিনটি কবিতা পড়ব। আর একজন কবি, তার বই থেকেও কয়েকটি কবিতা পড়ব। এখন এই আশার বাড়ির মেয়ে এই কবিতা বইটির কবির নাম জয়শ্রী ঘোষ। বইটি প্রকাশক হচ্ছে তবুও প্রয়াস এই বইটির প্রকাশক। এই বইটি প্রকাশিত হয়েছে 2021 সালে। 2021 সালে। কবির জন্ম 1973 সালে বর্ধমান জেলার পূর্ব বর্ধমানের মেমারিতে। এখন 2010 থেকে তিনি লেখালেখি শুরু করেছেন। এরপর তার কবি জীবনের যাত্রাপথ চলছে। এখন এই কবির কবিতা বই থেকে, এই যে বইটি যার কথা আমি বলছিলাম, এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। কবির কবিতাগুলি খুবই ছোট ছোট, এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। পরীক্ষা। বলেছিলে বকুল ফুল মুঠো ভরে দেবে, সেই ছোটবেলার পর আর তো দেখিনি। কোনো কিছুই তোমার অজানা নয়। প্রায় 77 শ্রাবণ পার করে ফেললাম। তোমার আসার সময়েই বাধা হয়ে দাঁড়ালো করোনা। প্রতিটি করোনার দিন বয়ে আনছে শয়ে শয়ে মৃত্যু। আর দেখা হবে? এও কি একটা পরীক্ষা আমাদের পৃথিবীর শুদ্ধ মানুষের? বলেছিলে বারবার তোমার যাতায়াতের পথে বকুল গাছটি মনে পড়িয়ে দেয় আমাকে না দেখার কথা, আমাদের দেখা না হওয়ার কথা। কোন সময় বকুল ফুল ফোটে আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তুমি জানিও প্লিজ। ছবি। পরের দিন ঝলমলে রোদ্দুর। সেদিনও ভিড়, লোকজন, অনেক কথাই হয়েছিল। পাশাপাশি বসেছিলাম দুজনে। হাতে ছিল একটা সূর্যমুখী ফুল। ছবি উঠেছিল অনেক। সেই ছবি আজও স্মৃতি বিজড়িত করে। নজর টানতে শুনিয়েছিল অনেক কথাই। নদীরাও কথা বলেছিল।
কত সুন্দর সুন্দর সব নদী, কত সুন্দর তাদের নাম। সারা রাত্রির বৃষ্টিতে জল বেড়েছিল খুব। গান। সেই দিন আমার জন্মদিন, শুভ কামনা কত, কত কত ভালোবাসা। কোনো স্মৃতি নয়, সব কিছুই সবুজ, একদম তাজা। লোভের কুঁড়িগুলি ফুল হয়ে ফোটে। খোঁজ নিয়েছিলে বারবার সেদিনের মেনু কি, কেমন পোশাক পরেছি, আর উপহার স্বরূপ দিয়েছিলে একটা গান। পোশাকের কথা বলতেই মনে হয় প্রথম দেখার হওয়া রাত্রি, সেই নেশা, তোমার আবছা মুখ, তোমার পোশাকের রং কী ছিল। আজ অবধি জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি সেদিনের পোশাক রঙিন ছিল কি। প্রেম। দরজা খুলতে খুলতে মনে পড়ল বাইরের রোদ। ঘরে ঢুকে বসি, জল খাই, পোষা গার্হস্থ পায়ের কাছে এসে শোঁকে আত্মীয়তা। হয়তো সে বুঝতে পেরেছে কত কষ্ট আমাকে দিয়েছে দুপুরের রোদ। চেটে দেয় সান্ত্বনায়। স্নান সারি, পোশাক বদলাই, বোতাম লাগাতে গিয়ে দেখি গোপন প্রেমের মতো ছোট গোল দাগ বুকের বাঁ দিকে নীল হয়ে আছে। শ্রাবণ। শ্রাবণ 1। কপালে দিলাম লাল টিপ। ছোটবেলায় মা যখন চাঁদ দেখিয়ে বলতো, আয় আয় চাঁদ, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। সেই দিন কি জানতাম চাঁদে কলঙ্ক। প্রতিটি পূর্ণিমায় মায়ের কথা মনে পড়ে। পূর্ণিমায় কলঙ্কিনী হওয়ার জন্য ছটফট করি। কলঙ্কিত চাঁদের মতোই ঝলমল করতে ইচ্ছে করে। পূর্ণিমা রাতগুলিতে চাঁদের মতো জলজল করে ওঠে আমার মায়ের মুখ। ও চাঁদ। শ্রাবণ 7। অনেকগুলো আছে শ্রাবণ সিরিজে। তুমি এখন বহু দূরে। প্রতিটি সুন্দর দিন দুষ্কৃতীরা কেড়ে নিয়েছে। যে নির্জন সন্ধেবেলায় তুমি প্রকৃতির বাতাস উপভোগ করতে, তা প্রকৃতপক্ষে বিষাক্ত। ভোরের বেলা তোমরা হেঁটে ফিরে সাজি ভর্তি ফুল তুলতে, সেই গাছের গায়ে ঘৃণা। মাঝে মাঝে ভাবি তোমরা নেই, বেঁচে গেছো। এ পৃথিবীতে আকর্ষণ ছাড়া আর কিছুই নেই। শ্রাবণ 10। স্পষ্ট হচ্ছে অশ্বের কাতর রেশা। পবিত্র ওমে রাত পাখিটা এখনো ডাকছে। যে দিঘিতে আকাশ দেখো, তুমি নাড়া দাও, আমি ঝরি। এ শ্রাবণ যেন আমারই ব্যথা। বাদল জল পড়িছে ঝরি ঝরি। ভাদ্র মাস। দীর্ঘ হচ্ছে দিন, রাত্রি আর মাস। চোখের জল ভেঙে দুটুকরো করেছিলে সেদিন ভাদ্র মাস। বাতাসে তীব্র হচ্ছিল তোমার ঘ্রাণ।
তুমি মুসাফির। আমার মমিটি অহেতুক জেগে ওঠে বারবার। আমি চিৎকার করি, বৃষ্টি থামাও। ভুলে যাই কমাত্রার ছিল সেই গান। ভোরের বেলা কানে কানে বলে গেলে ধরে নিই কোনো শ্যাডো। হৃদয়ের নৌকা ভাষায় বসতের মেঘ ভেসে উড়ে যায় বহু দূরে। হেমন্ত। ভালোবাসা দুধসাধা ঢেউ বারবার ফিরে এসে সমুদ্রটিকে শান্ত ও নীরব করতে চেয়েছিল, অথবা সমুদ্রটি বরাবরের মতোই উথাল পাথাল করছিল। নুনের কথা বলতে বলতে একদিন আকাশ ছুঁয়ে বিষণ্ণতা ভরা ঝুমুর গানের দু এক কলি গেয়ে উঠেছিল। সেই মুহূর্তেই জানে আমার ভালোবাসার চিহ্ন কতটা গভীর। হেমন্তর মধ্যেই অনেকগুলি কবিতা আছে। এটি ভালোবাসা। হেমন্তর মধ্যেই আঁধার আছে এবং হেমন্ত আছে। আঁধার এবং হেমন্ত দুটিও পড়ে নি, আরও অনেক কটি আছে। পর্বতের থেকে দীর্ঘ হচ্ছে পৃথিবীর দীর্ঘতর ছায়া। ইতস্তত সারাটি দিনে পৃথিবী ভারাক্রান্ত। খোলা চুলের আয়না উধাও, হঠাৎ হেমন্তের বৃষ্টি এলো ঝেঁপে। আমাদের একটি মেঘ আর একটি পৃথিবী। গাড়ির শব্দে ব্যাঘাত করল। মাঝপথে থেমে যেতে বাধ্য হলাম। এভাবে আমাদের জীবনে প্রচুর বাধা বিঘ্ন ব্যাঘাত এ সমস্ত আসে এবং আমাদের অনেক কাজ আমরা মাঝপথে ছেড়ে চলে যেতে বাধ্য হই। এক্ষেত্রে ছেড়ে চলে যাব না, আধার কবিতাটি আবার পড়ব। আধার। পর্বতের থেকে দীর্ঘ হচ্ছে পৃথিবীর দীর্ঘতর ছায়া। ইতস্তত সারাটি দিনে পৃথিবী ভারাক্রান্ত। খোলা চুলের আয়না উধাও, হঠাৎ হেমন্তের বৃষ্টি এলো ঝেঁপে। আমাদের একটিই মেঘ আর একটিই পৃথিবী। জোনাকিরা অন্ধকারের গন্ধ চেনে, ওর প্রতিটি আলো আমাদের সাজিয়ে দেয় পোশাকি আধার। হেমন্ত। আমার পা দুটি হঠাৎই বেজে ওঠে। পায়ের ঝুমঝুম শব্দসমূহ গর্ভসুখ সঞ্চার করে। স্কুলটি অচেনা, ক্লাসরুমটি আরও অচেনা, ফুলের বাগানটিও অচেনা লাগে মাঝে মাঝে। ঘুঙুরগুলি বাঁধা আছে দুটি পায়ে। শহর জুড়ে দোলের আয়োজন চলছে। মুঠো ভরা আবিরে দুই হাতে রঙিন করব প্রিয় চৌকাঠগুলি। যে কথা বলছিলাম যে যত বাধা বিঘ্ন আমাদের আসে, সেসব বাধা বিঘ্ন আমাদেরকে অনেক কাজ ছেড়ে মাঝপথে চলে যেতে বাধ্য করে। কিন্তু কবির এই কবিতা পাঠ আমরা অব্যাহত রাখবো এবং কবি নিজেও বললেন যে চৌকাঠগুলো আবিরের রঙে রাঙিয়ে দেবেন উনি। আমরা রয়েছি দুই কবির কবিতা পাঠ পর্বে। এতক্ষণ পড়লাম জয়শ্রী ঘোষের কবিতা আষাঢ় বাড়ির মেয়ে। এর পরের কবির নাম আশিস গোস্বামী। তার বইটির নাম পাখি এক বৃত্ত পদ্ধতি। এইখান থেকে প্রথমেই এই কবিতা বইয়ের নাম কবিতাটি পড়ব। তার আগে কবিতাটি সম্পর্কে, বইটি সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই বইটির
প্রকাশ 2011 সালে। এখন বাংলা কবিতার কাগজ, সেই পত্রিকা কেন্দ্রিক যে প্রকাশনা ব্যবস্থা, সেখান থেকে বইটি প্রকাশিত হয়েছে। আশিস গোস্বামীর পাখি এক বৃত্ত পদ্ধতি। আশিস গোস্বামীর সম্পর্কে পরিচিতি দেবার বিশেষ কিছু তথ্য আমার কাছে নেই, তবে নিয়মিতই তার কবিতা বিভিন্ন জায়গা থেকে পড়ার সুযোগ ঘটে। কবিতার মধ্যে গান, ছবি এবং বিজ্ঞান এ সমস্ত একটা সমাবেশ দেখা যায়। সব কিছু সম্পর্কে একটা প্রচার বিমুখ সচেতনতা, উচ্চকিত প্রচার নয়, অথচ কাজের প্রতি সচেতনতা, এটা তার মধ্যে দেখা যায়। প্রথম বইটির যার নাম, সেই নামের কবিতাটি পড়ি। পাখি এক বৃত্ত পদ্ধতি। উঠতে পারো, কেউ তো মানা করেনি। মাঝরাত শব্দকোটরে নিপাট ওড়ে বুক, সেও এক সুখটান। ধুলোমাখা হাওয়া, চোখের দুটিতে মাটি, বিনিদ্র আকাশে ঠোঁট রাঙিয়ে 3 অক্টেভ ছনছন, ভেজে অঙ্ক, চোখে পারাপার পাখিদের গান। প্রহরের ওমজল টুপটাপ রঙে ছুপিয়ে তোলে জাহাজ, অথচ রিক্টার স্কেলে এলানো শব্দমালা ভাসে 5 ঋতু সড়কের মোড়। পাখি এক বৃত্ত পদ্ধতি। পরের কবিতা পড়ব ছায়া চিঠি ঝুড়ো চাঁদ। এই নামে 3টে কবিতা আছে, 3টেই পড়ি। একই নামের 3টে কবিতাই পড়ি। 1, স্রষ্টা চেনে না সৃষ্টি, জন্ম চেনে না ভিটা, সেই পথে একলা একা কি বলি কি কথা। খোলসের রেণু, পূজার চারণ, দিগন্তবনের নোনা জল এই পথ, শঙ্খ হরিণীর দল। তখন আধার, তখন অন্ধকার, রায়মঙ্গল নদী কোথায়? আমার চোখে কলাগাছির শরীর জুড়ে লবণ অনুপ্রাস। তালমধু সুন্দরী, লবণ ঝুড়ো চাঁদ, মুখোশ পাখির চোখে তখন সন্ধ্যা সন্ধ্যা তারার ইতিহাস। 2 নম্বর, সে দূরে যায় বহু দূর, ঘোমটা নূপুর প্রহরে, তবু শহর লেখে রাত। অথচ যখন সে অনন্ত, সংসার না জেনেই মহামায়া। এক ব্রজবুলি মেয়ে তখন, পদাবলী মুকুটে স্বর্ণকাতান সুর। অমন করে কাঁদে কেউ, অমন করে শূন্য বেয়ে বাউল আকাশ, ইজেল বাতাস। রাঙামাসি সাঁকো হেঁটে যায় অবোধ শিশুর পায়ে। 3 নম্বর, ছায়া মেঘ তার জঙ্ঘায় ছমছম রাত চোখ, বৃক্ষ মোনালিসা। অতলে পরম এক ঝুমঝুম, অপার ডানাতলে ফুল তাঁতশাড়ি। মহরত সানাই রঙে এত ধুম এত ঘুম,
তবু ঘর দুপাশলা ঘর, ডানা ডানা একার আঁচল, এ আকাশ ও আকাশ, উড়ে যায় সাদা খাম, উড়ে যায় ঝাউ পাতা, চিঠি লিখি ছায়া ছায়া। সিনেমাটিক। পৃথিবীর প্রতিটি রাত্রি থেকে বালিঘড়ি প্রশ্ন করে তাকে, এ পৃথিবী নদী নদী আর নদী, জল নয়। ফ্ল্যাশব্যাকে কাজীহাটার বিল, নবাবের নোনা সং, মহোৎসবে ঢেউ, মায়ায় স্বপ্নলিপি অহর্নিশ। ভোরের বাঁশিতে তখন রাখালিয়া খেলছে পরিগন্ধ, একটা উজানডাঙা সকাল পেরিয়ে যাচ্ছে লং শট। ভোর বালিশ, সেই আরশিতে এখন ছলছল, তাকে নিংড়াই আর দূর গোলাপে চরণপদ্ম ফেলে বর্ষা ছাপ। অঙ্কুরে তৃষ্ণা ফুলে চোখ স্বয়ম্ভু, এ তো সেই প্রবীণ ঘাটের পরকিয়া, ভুবন খেয়া মতিচুর। সারাদিন নদীবেলা, রাঙামাটি, শীত টুকটুক আঁধার, বৃষ্টি ধুলোর কোথায় পা। একদিন সত্যি সত্যি সে তরঙ্গ সিংহাসনে। আসলে প্রতিদিন যে আত্মহত্যা, প্রতিদিন সে ভোর বালিশের। ডাহুক ও আয়না সংক্রান্ত। মাটি কামড়ে বল চলেছে সীমানার বাইরে, তুমিও লোহিত, হাত পা রাঙানো সেই রোশনাই উদযাপন করছে ভ্যালেন্টাইন্স। তখন বৃহস্পতির মিথেন স্নান সেরে আকর্ণ বসে আছে বুকের ডাহুকে, জিজ্ঞাসা ঠোঁট মাটি এবং ডুব মিলেমিশে শব্দ ভাঙছে। ডাহুকে, বুকের ডাহুকে জিজ্ঞাসা ঠোঁট মাটি এবং ডুব মিলেমিশে শব্দ ভাঙছে, নীলাভ শব্দে টেনে আনছে বাদামি বিকেল। তখন কোথায় তুমি? কি ছিল তোমার উদাস মেলার এই জিজ্ঞাসা? এই পাট পাল তুলছে আয়নার ভেতর, সেখানে বসে থাকা রাত মুছে দেবে বলে আভোগ শিশিরে ভিজিয়ে দিল তোমার মাটি। এই পাট পাল তুলছে আয়নার ভেতর, সেখানে বসে থাকা রাত মুছে দেবে বলে আভোগ শিশিরে ভিজিয়ে দিল তোমার মাটি। মুখে চাঁদ পেলে যেমন হয় ঠিক তেমনই তাথই তাথই। মুখে চাঁদ পেলে যেমন হয় ঠিক তেমনই তাথই তাথই। দিবানিশি পাখি উড়ে যাচ্ছে আলপনায়, আর তার পিঠে পিঠে 52 চোখের কান্না। জলোচ্ছ্বাসের অর্কেস্ট্রা বোঝে না, তবু সান্ধ্য মন খোঁজে অতিক্রম, যেন সে দাঁড়িয়ে গুলাব জামুন ছায়ায়। পলেস্তারা মাখা রোদ, কল্পদোলায় হাতল খুঁজছে নদী। এখানে প্রশ্ন হলো, কে প্রথম চৌখুপিতে রেখেছিল পা? কে বুদবুদ স্নান, গড়াসে গড়াসে চুঁয়া ঢেকুর, কলকে রাঙা সুখ? কে হে তুমি নিষিদ্ধ নাগর? তাকে আদম বলা যায় কিনা সে প্রশ্ন পরের, যদিও এর মধ্যে কলাবৃক্ষের বায়ু বা তার কোনো স্বপ্নবিলাসের বাঁশি শুনিনি। প্রতিবিম্ব আকাশে শুধু সেই মৃদঙ্গ বাদক যে একা শিবনেত্র সকালের জানালায়।
তার হাঁ করা মুখে দেখেছে নিশ্চিম, চোখে কাঁটা প্রজাপতির শ্বাস, বুকে ক্র্যাচ, গভীর চোখে হাঁটছে ঘুমন্ত ফুলকাটা নৌকার ঠোঁট। প্রিলুড। বৃষ্টি উঠতেই অবিরাম, মাঝে মাঝে পলকা হাওয়ায় প্রিলুড। যে কথা চুমকি পাড়ের সন্ধ্যায় পাখিরা জানে, তার মিজরাবে হাঁটতে হাঁটতে দিদিমণির চশমা সেলাই করা আবছায়া। যদিও এখানে কেউ কেউ মজে যাওয়া গাছের গন্ধ চায়, জমাট করুণার ফলে লতানো আমিও দিন সাজাই, ফেরি করি মৃত গলি, আর ঘনিয়ে ওঠে ঋতু কলসের রাত। অথচ এমনও একটা মৌতাত অথবা খিলা নেই, সপ্তবর্ণ ঘোড়া পরন্ত ডিঙিয়ে তরসুর নীল ডাকবাক্সে কে রাখবে কাগজ কুচো নৌকা, ডাকবাক্সে কে রাখবে কাগজ কুচো নৌকা। হাওয়া সুরে ভাসছে জরল, আলোয় কাঁপছে মাটি। এপার ওপার ভস্য ঢেলেও আটপাকে ধরা যায় না তার কুড়িতে বুড়ি। ফুরিয়ে যাওয়া ঘিতে কয়েক সলতে পানি কাক মুছে দেয় পলাশ। এই অবকাশ উঠতে উঠতে আধখানা প্রজাপতি রেণু, তবু কখন যে কোহিনূরে চেয়ে নেয় নদীর অল্পতা। রোদের ক্লিক লিপি নিঃসঙ্গে ধেয়ে সে পরাশর, পণ্যরথ শিহরণ নির্বাচিত, জলশরীরে কলম সোহাগ। সেও যদি কামরাঙা, তবে কাকে এই শূন্য কথার রতি, তবে কাকে এই শূন্য কথার বাতি, রতি না সরি, সেও যদি কামরাঙা, তবে কাকে এই শূন্য কথার বাতি। কামরাঙা শব্দটি আমাকে রতি শব্দটির দিকে আকৃষ্ট করেছিল। কবিতার লাইন পড়ার আগেই আমি নিজেই শব্দটি নিজের অজান্তেই আমার জিহ্বা বেছে নিয়েছিল। এখানে বলা হয়েছে, সেও যদি কামরাঙা, তবে কাকে এই শূন্য কথার বাতি। শব্দ ফুটতেই সকাল শুরু, মাভৈ ছেঁড়া চৌকাটে লক্ষ্মীর পাদুকা, পদবীর ধুনো গন্ধে নাচে মগ্ন। ব্যাকরণ আর কাকে বলে, দুদশটি আঁকেই ভৃগুর সারেঙ্গি। বহু রং ফড়িংয়ের ঘুঙুর দুলছে ললাটে, কখনো এপার ওপার, কখনো আশিস গোস্বামীর পাখি এক বৃত্ত পদ্ধতি পড়লাম। জয়শ্রী ঘোষ এবং আশিস গোস্বামী, এদের দুজনের কবিতার ভাষা, কবিতার শব্দচয়ন, এর মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে। দুই মেরুর দুই কবিকে আমি একই সময়ে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং একটি ভিডিওর মধ্যে আবদ্ধ করলাম। এটা কতটা উচিত হলো, কতটা সঙ্গত হলো তা আমি জানি না। কতটা ন্যায় হলো, কতটা অন্যায় হলো, কতটা স্বাভাবিক হলো, কতটা নূতন হলো তা আমি জানি না। যদি এসব কবিতা কেউ কখনো শোনেন, যদি তাঁরা এই কবিতাগুলিকে ছুঁতে পারেন, বা কবিতাগুলি যদি তাঁদেরকে ছুঁতে পারে যে কোনো একটা, তাহলে তাঁরা আমাকে মন্তব্য করে জানাবেন যে এই ধরনের কবি নির্বাচন এবং কবিতা নির্বাচন করে আমি ঠিক করছি নাকি ভুল করছি।
নমস্কার।